নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার নিজের যা এমপি রয়েছেন তাদের থেকে এবার কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খাচ্ছেন, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তার উপরাষ্ট্রপতি, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট এবং উপরাষ্ট্রপতি যিনি, তার কাছ থেকে এই মুহূর্তে বড় সড়ো ধাক্কাই খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধের মধ্যে প্রবেশ করা এবং এতদিন ধরে যুদ্ধটাকে টেনে নিয়ে যাওয়া, সেটা কেউই খুব একটা ভালোভাবে দেখছেন না। এবং সেটা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যে ভালোভাবে দেখা হচ্ছে না তেমন না বিষয়টা, রিপাবলিকান পার্টি অর্থাৎ তার যে নিজস্ব পার্টি, সেই পার্টির পক্ষ থেকেও কিন্তু বিষয়টা ভালোভাবে নেওয়া হচ্ছে না, এবং তার একটার পর একটা প্রমাণ উঠে আসছে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টির এমপি ন্যান্সি মেস সম্পূর্ণ একটার পর একটা টুইট করছেন, এবং তিনি বলছেন যে কোনো মতেই আমরা এই মুহূর্তে আর এই যুদ্ধটার মধ্যে আমেরিকা থাকুক চাইছি না। আমরা চাইছি না যে মার্কিন যে সেনা ট্রুপ তারা এই যুদ্ধের মধ্যে প্রবেশ করুক। সমস্তটা আপনাদের বললেই আপনারা বুঝতে পারবেন। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে তার নিজের উপরাষ্ট্রপতি যেমন রয়েছেন, ঠিক তেমন ভাবেই তার বিভিন্ন এমপি তারা রয়েছেন, এবং তারা কি বলছেন আপনাদেরকে জানাবো। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নভেম্বরের পরবর্তী সময় আর মার্কিন প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটাও এই মুহূর্তে বেশ কয়েকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। তার নিজস্ব আভ্যন্তরীণ পলিটিক্সটাই এই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করছে। সমস্তটা বিস্তৃত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এমপি অর্থাৎ নিজের পার্টির এমপি তিনি ন্যান্সি মেস, তিনি কি বলছেন? তিনি বলছেন, উই ক্যানট অ্যালাউ দ্য ওয়াশিংটন ওয়ার মেশিন টু টার্ন ইরান ইনটু অ্যানাদার ইরাক, অর্থাৎ ইরাকের মতন পরিণত হবে ইরান দেশটাও, সেটা আমরা কোনো মতেই অ্যালাউ করতে পারবো না। এবং ওয়াশিংটনকে সেই মেশিন হিসাবে, ওয়ার মেশিন হিসাবে ব্যবহার করছে আমেরিকা, সেটাও আমরা অ্যালাউ করতে পারবো না। ন্যান্সি মেস নিজের একজন এমপি, যিনি কিনা এই লেখাটা যখন লিখছেন তার ঠিক আগেই ডোনাল্ড ট্রাম্পের বিস্তৃত সুখ্যাতি করেছেন। সেটা তার পার্টির লাইন হিসেবে তিনি করবেনই, কিন্তু তার সঙ্গে তিনি যে কথাটা লিখছেন সেটা যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নয়, সেটা কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবী বুঝতে পারছে। তার সঙ্গে তিনি কি লিখছেন, তিনি বলছেন, লেট মি রিপিট। এই কথা বলার পরেও তিনি একই এক্স হ্যান্ডেলে যে টুইটটা করেছেন সেখানেই তিনি বলছেন, লেট মি রিপিট, আই উইল নট সাপোর্ট ট্রুপস অন দ্য গ্রাউন্ড ইন ইরান ইভেন মোর সো আফটার দিস ব্রিফিং। অর্থাৎ তার কাছে ব্রিফিং গিয়ে পৌঁছেছে। আমেরিকাতে যে সরকার চলে, সেই সরকারকে বিভিন্ন তাদের যারা এমপি রয়েছেন কিংবা বিরোধী এমপি রয়েছেন তাদেরকে ব্রিফিং দিতে হয় যে এই মুহূর্তে ওয়ারটা চলছে, এই মুহূর্তে যুদ্ধের মধ্যে আমেরিকার ঠিক পজিশন কোনটা, আমেরিকার কি বক্তব্য। তো সেই ব্রিফিংটা পাওয়ার পরে ন্যান্সি মেস বলছেন যে কোনো মতেই আমি চাইবো না এই মুহূর্তে আমেরিকান ট্রুপ যেগুলো, অর্থাৎ সৈন্যদের বাহিনী, তারা আবারও এই যুদ্ধে প্রবেশ করুক এবং ইরানে কখনোই যাক যুদ্ধ লড়াই করবার জন্য। এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাই, 13টা মিলিটারি ট্রুপস কমপ্লিটলি যে গালফ কান্ট্রিগুলোতে ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে সেনাবাহিনীর ট্রুপ গিয়েছিল যুদ্ধটা করতে, তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। কুয়েতের মতন দেশে সম্পূর্ণ আমেরিকান যে মার্কিন ঘাঁটিটা ছিল, সৈন্য ঘাঁটি, সেটাকে তছনছ করে দিয়েছে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন সেনারা কুয়েতে। এবং এর সঙ্গে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে ফুয়েল ক্রাইসিসটা তৈরি হয়েছে, ফুয়েল ক্রাইসিসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম একটা জ্বলন্ত ইস্যু, এবং এই ফুয়েল ক্রাইসিসের জন্যই সম্পূর্ণভাবে এই মুহূর্তে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ডেমোক্রেটিক পার্টি আপনারা জানেন যে সেখানে অবশ্যই জো বাইডেন, আগের বার যিনি জয়ী হয়েছিলেন, তিনি একদম সরাসরি এই মুহূর্তে একটা যুদ্ধ ঘোষণা করেছেন, এবং সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে ইমপিচ করা যায় সেই প্রস্তাবটা নিয়ে এসেছে। কিভাবে করা যায়, তার টার্ম শেষ হওয়ার আগে কিভাবে ইমপিচ করা যায় আপনাদেরকে জানাই। এই মুহূর্তে ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্পের যেটা গড়, সেখানে একটা ভোট হয়েছিল, এবং সেখানে সেই ভোটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়লাভ করতে পারেনি, জিতেছে কারা? ডেমোক্রেটিক পার্টি। এবং আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টি যদি ফ্লোরিডা শহরে যেতে, তাহলে অনেকটা কিরকম বলুন তো, গুজরাটে হঠাৎ করে একটা এমপি সিট জিতে গিয়েছে কংগ্রেস, সেই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়া, কিংবা যেভাবে আমেঠিতে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী তার নিজের গড়ে 2019 সালে স্মৃতি ইরানির কাছে, ঠিক তেমন জায়গাটা তৈরি হওয়া। অর্থাৎ একদম স্পষ্ট ইঙ্গিত যে
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি চলছে এবং সেই অ্যান্টি ইনকামবেন্সি সেটাকে ওভারকাম করা অতটা কিন্তু সহজ হবে না এবারে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এবং রিপাবলিকান পার্টি এবারে যদি হারে, নভেম্বরের ভোটে যদি হেরে যায় এবং ডেমোক্রেটিক পার্টি যদি জেতে, যে পজিশনটা এই মুহূর্তে তৈরি হয়েছে অত্যন্ত গভীরভাবে, তাহলে কিন্তু একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ হবে যে ডেমোক্রেটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম সংবিধান রয়েছে, যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে একদম সংসদের অভ্যন্তরে, তাহলে সেই ক্ষেত্রে তারা প্রেসিডেন্ট এবং যে রাষ্ট্রপতি তাকে তাদের দুজনকে ইমপিচ করে দিতে পারে। অর্থাৎ যেহেতু সেই পার্টি জেতেনি, তাদের টার্ম বাকি থাকা অবস্থাতেই তাদের ইমপিচমেন্ট হয়ে যেতে পারে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প দুবার অলরেডি মার্কিন প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন এবং আমেরিকার যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী দুবার যদি কেউ একই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে তার আর সুযোগ থাকে না মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে। তো ডোনাল্ড ট্রাম্প এর পরবর্তীতে আর মার্কিন প্রেসিডেন্ট হবেন না এটা যেমন শিওর, তার পার্টির পক্ষ থেকে কেউ না কেউ হবে যদি তারা জিততে পারেন। কিন্তু এই মুহূর্তে সেই সুযোগটা কিন্তু অবশ্যই জায়গাটা তৈরি হয়েছে যে উপরাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনিও কিন্তু কমপ্লিটলি বলছেন যে এই যুদ্ধ আমরা আর পরবর্তীতে চাই না। উপরাষ্ট্রপতির কাছ থেকে একই বয়ান আসছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন। এই মুহূর্তে ট্রাম্পের অবস্থাটা কি বলুন তো? ট্রাম্প সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে যে এই যুদ্ধ পরবর্তীতে যদি এগিয়ে নিয়ে যায় আমেরিকা, তাহলে শুধুমাত্র একটাই দিক তার রয়েছে, আমেরিকার সম্পূর্ণভাবে আমেরিকার যে পতন সেটা কিন্তু অনিবার্য হবে। এবং সেই পতনের জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার, সেই সরকার কিন্তু ভয় পাচ্ছে এবং তাদের বহু ক্ষতি হয়ে যাচ্ছে, বহু সৈনিক মারা যাচ্ছে তাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গালফ কান্ট্রি থেকে শুরু করে আমেরিকার ভেতরে বিভিন্ন সৈনিক মারা যাচ্ছে। এবং সেই সৈনিকের যে মারা যাওয়ার বিষয়টা থেকে শুরু করে এই মুহূর্তে ফুয়েলের যেভাবে দাম বেড়েছে, জ্বালানির যেভাবে দাম বেড়েছে, সেটাও কিন্তু কখনোই এই মুহূর্তে মেনে নিচ্ছে না দেশের মানুষ। আপনাদের একটা পরিসংখ্যান বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে পপুলারিটির নিরিখে একটা পরিসংখ্যান তৈরি করা হয় কিছুদিন পর পর, এবং সেই পরিসংখ্যানটা এই মুহূর্তে এসেছে ডোনাল্ড ট্রাম্পের উপর ভিত্তি করে। ডোনাল্ড ট্রাম্পকে দেশের মাত্র 36% মানুষ চাইছে। একজন সিটিং রাষ্ট্রপতি, তাকে মাত্র দেশের 36% মানুষ চাইছেন পরবর্তীকালেও প্রেসিডেন্ট হিসেবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই একদম সিঁদুরে মেঘ দেখার মতন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে এতটাই তার পপুলারিটি হারিয়েছেন যুদ্ধের সূত্র ধরে, সেটা কিন্তু জো বাইডেনও হারাননি, সেটা কিন্তু অন্যান্য কোনো রাষ্ট্রপতিও হারাননি। জো বাইডেনের যখন শেষ সময়, তখনও পর্যন্ত তার যে পপুলারিটি ছিল, সেই পপুলারিটিটা এর থেকে বেশি ছিল তার মার্কিংটা, অর্থাৎ এর যে রেটিংটা। অবশ্যই এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে তার নিজের গভর্নমেন্টের মধ্যে থেকে যেমন ভাবে একদম সাড়া উঠেছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে তার সামগ্রিক যে চরিত্রটা, তার সামগ্রিক যে চেহারাটা, সেটাও কিন্তু বেশ খানিকটা স্থিমিত বলাই যায় এটা। তার কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পও চাইছেন না যে পরবর্তীতে আর ইরানকে অ্যাটাক করা হোক, কারণ তাদের সম্পূর্ণ যে সংস্থান, যুদ্ধ করতে গেলে যে ওয়েপন লাগে, সেগুলো কিন্তু শেষের দিকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 1 মাসের কাছাকাছি যুদ্ধ হয়ে গিয়েছে, এবং যুদ্ধ 1 মাসের কাছাকাছি যেভাবে ইরান লড়াইটা করেছে, সেটা কিন্তু ভাবতেই পারেননি ডোনাল্ড ট্রাম্প যে ইরানের মতন একটা দেশ, যেখানকার জনসংখ্যা 11 কোটি মাত্র, তারা এত সুদূর প্রসারে একটা লড়াই লড়তে পারবেন এবং তার জন্য তারা তৈরি আছেন, এটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবতে পারেননি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই বেশ খানিকটা চাপ যেমন রয়েছে, তার সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের রেজিমটাই চেঞ্জ হয়ে যাবে না তো? অর্থাৎ যেখানে যুদ্ধটা ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আমেরিকা হঠাৎ করে নাক গলাতে গেল কেন? এবং যদিও বা নাক গলালো, তাহলে সেই ক্ষেত্রে তার একটা শেষ পর্যায়ে তারা কেন নিয়ে গেল আমেরিকাকে? অর্থাৎ যেখানে আমেরিকাতে নিজেদের ফুয়েলের দাম বেড়ে গেল, আমেরিকার মধ্যে গ্যাসের দাম বেড়ে গেল, সেই জায়গাটা তৈরি হলো কেন? এই প্রশ্ন উত্তর দিতে হবে, এবং দেশের মানুষ, দেশের গভর্নমেন্ট থেকে শুরু করে দেশের বিরোধীরা প্রত্যেকেই এই উত্তর চাইছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। আপনাদের সামনে রাখলাম পুরোটা। অবশ্যই নভেম্বরের ভোটের দিকে আমাদের নজর থাকবে, যুদ্ধ কবে শেষ হয় আমাদের নজর থাকবে, আপনাদের জানাতে থাকবো সমস্ত খবর। তার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ছড়িয়ে দিন আমাদের ভিডিও আপনাদের ফ্রেন্ড সার্কেলে। ধন্যবাদ।